যে বাজেট অধিবেশন বাজেট তিনি কক সারা থাংতানিও তিনি খরাং কতর লাইখা খরাং কতর লাই মানে কে এলওপি জিতেন্দ্র চৌধুরী তিনি অ্যাকচুয়ালি কক সিলচাকা যে অব কাইসা ত্রিপুরাও সিকাঙো নুগিয়া সিকাঙো ইংয়া তাম সাসে ককবরক বাই খেবা ওয়াকমা কংরাই মানজাকতি হিমা হাইসে জাকসিও অধিবেশন ব তাম নিহিনবা যে ফাতার রগো সে সিকিরি সকর খ্লাইও সিপিএম রগনো বোজাগো ফিয়াবা তিনি অধিবেশন বিশিও বন সিকিরি জাখা বা কক সানা রোজাগ্রিয়া অধিবেশননি নিয়ম অনুযায়ী তিনি বিরোধী দলনি যে নেতা বসে পুলে কক সানাক্লাইও ফিয়াবা কক সানানি জরা খাই রেখা কোন স্পিকার বয়া যে দলনি যতন সেই সিনিয়র লিডার সিনিয়র মন্ত্রী রতনলাল নাথ তাই রতনলাল নাথ নখা ব उनको तब से बो आगी एलओपी तो फैजाक फियाबा 35 मिनट बिसी कक से मालाखनी खाई रेजामा बाई बेलाखे मान हानि इंजाखा एलओपी जितेंद्र चौधरी आपनो कारिबते ब कतर कक उखा तिनी ब अधिवेशन जास्ट काइसा से कक साओ जे बीपीएल कार्ड रग्न अंतोदय कार्ड रग्न तीनाय ब कक तिनी साना थांथानि न জাত ফুনুকা নরনি জাত ফুনুক জাখা নরনি জাত ন একদম সাই সাকা ফুনুকা হনে হিজাংবাই পুরা তিপ্রাসা জাতির অপমান রেখা হনে খাখলাইকা জিতেন্দ্র চৌধুরী তিনি জিতেন্দ্র চৌধুরী যে হাস্তেনি মন্ত্রী বাই যে তিখে কক সাজাকমানি আবনি মাংপলি তংছিনার মন্ত্রী রতনলাল নাথ नि खुगो उनको नों जातनो फुनुक सका नि हिमबा बाय बो तिप्रासा जातिनो न कोतोखा नै खा वो नाखा खना जाय चिन यागो मांगप्ली आबुनि परे न रतनलाल नाथ बाय कक साजमनि उलनो बो बीपीएल अंतोदय नि कक साइ तंगमनि কিন্তু আজরাও রতনলাল নাথ যে কক সামানি বাই তিনি বিধানসভা হইহুল্লাংলাইখা উলো বিধানসভানি সেশন পাইনাই ব কক মথুনের বিনি খাস হাজাকমানি কগ্ন সাইখানা রাখা খানাই যাইও মাংপ্লি তাবো এই হাজার হাজার শূন্য পদ পূরণ করতে পারছো না কেন? তোমরা 200 দিনের রেগার কাজ দেবে বলেছে, আজকে 50 দিন হয় না কেন? কর্মচারীদের 20-22% দিয়ে তোমরা দিতে পারছো না কেন? জিনিসপত্রের দাম তোমরা উঠতে পারছো না কেন? পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় না। এই সমস্ত বলতেই এদের আর ধৈর্য নেই। গোটা প্রায় বিরোধী পক্ষ দু একজন বাদে এই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে। তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত সারা ত্রিপুরাজ্যের সাথে এই বিধানসভার ভেতরেও স্বয়ং অধ্যক্ষ যিনি নিরপেক্ষ থাকবেন, যিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন, তিনিও ট্রেজারি বেঞ্চকে তাদের অন্যায়কে তাদের এরকমভাবে যে কি বলে এই স্বৈরাচারী ঢঙ্গে কথা বলাকে উৎসাহিত করছেন, আজকে আমরা প্রত্যক্ষ করলাম। অত্যন্ত দুর্ভাগ্য। আপনি একটু যদি বিস্তারিত আসলে আজকে বিধানসভায় যা হলো এটা যে একটা অভূতপূর্ব নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন, 2025-26 ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে। প্রথা অনুযায়ী আমি বিরোধী দল নেতা, বাজেট নিয়ে আলোচনা বিরোধী দল নেতাকে শুরু করতে হয় এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য, শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নয়, একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল দীর্ঘ 35 বছর, কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, 11 জন বা একটু বেশি, বিরোধী দল নেতা তিনি
কম করে 1 ঘন্টা কথা বলে। কারণ বাজেট তো বলা হয় হাউসিস অফ দি অপোজিশন। সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে, কে তুলবে? ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না, আর ভুল আড়াল করতে চেষ্টা করবে। এতে রাজ্যের ক্ষতি, গণতন্ত্রের দুর্বলতা সূচিত হয়। কাজেই এই জন্যই সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়, এটা প্রশ্নাতীত। কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলনেতা, যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন, বিরোধী নেতা ছিলেন, যিনি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন, তিনি বলছেন যে 35 মিনিটের বেশি কথা বলতে পারেন। তিনি ঠিক করে দিচ্ছেন। আরে তিনি কে? স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন, এটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, আমি কথা শুরু করলাম। আমি কথা বলার পর 25-30 মিনিট যেতে না যেতেই, যেটা হয় না সাধারণত, যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন, এটা জেনারেল ডিসকাশন, সাধারণ আলোচনা, আমার বক্তব্যের প্রতিবাদ হবে, ব্যাখ্যা হবে, কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া। তারপরও আমাকে থামানো যায়নি, যে যুক্তি সানিয়ে যখন কথা বলছি, কথা টিকাতে পারছে না। তারপরে আরো অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আর তাকে অনুসরণ করছেন গোটা ট্রেজারি বেঞ্চ। কেন? আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি। সরকারের পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি। আমি বলেছি যে আমি এই হাজার হাজার শূন্য পদ পূরণ করতে পারছো না, কেন তোমরা 200 দিনের রেগার কাজ দেবে বলেছে, আজকে 50 দিন হয় না? কেন কর্মচারীদের 20-22% দিয়ে তোমরা দিতে পারছো না? কেন জিনিসপত্রের দাম তোমরা উঠতে পারছো না? কেন পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় না? এই সমস্ত বলতেই এদের আর ধৈর্য নেই। গোটা প্রায় বিরোধী পক্ষ 2-1 বাদে এই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে। তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত সারা ত্রিপুরাজ্যের সাথে, এই বিধানসভার ভেতরেও স্বয়ং অধ্যক্ষ যিনি নিরপেক্ষ থাকবেন, যিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন, তিনিও ট্রেজারি বেঞ্চকে, তাদের অন্যায়কে, তাদের এরকমভাবে যে কি বলে এই স্বৈরাচারী ঢঙে কথা বলাকে উৎসাহিত করছেন, আজকে আমরা প্রত্যক্ষ করলাম। অত্যন্ত দুর্ভাগ্য। এই বাজেটের ভুল ত্রুটি কোন জায়গাগুলোতে? কেন এই বাজেট এই ত্রিপুরাজ্যের এই শ্রমিক, কৃষক, খেতমজুর, দিনমজুর, কর্মসংস্থান প্রার্থী, চাকরির প্রার্থী যুবকদের, তাদের জন্য এটা কোনো ধরনের যে আশার আলো দেখাতে পারছে না। সেই জায়গাতে জনগণের যে আকুতি, ত্রিপুরাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য, এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি, এটা অন্য দল যদি সরকারে থাকে, আমরা যদি থাকি, আমরা একটা বছরে সব করে ফেলব, সম্ভব না। কিন্তু তার মধ্যেই যে বেস্ট পসিবল, ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায়, সেই যুক্তিগুলো
গঠনমূলকভাবে তুলে ধরছি যে সরকার যেন একটু সহনশীল হয়, সংবেদনশীল হয়, এগুলো নিয়ে একটু ভাবেন। এবং বাজেট তো পেশ হবেই, তারা সংখ্যাগরিষ্ঠ, পাশ হবেই। তারা এতে কোনো সংশোধন আনা যায় কিনা, এখন হোক বা পরে হোক, তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে ছলাকলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল বোঝার চেষ্টা করছেন, আমি এগুলো ভেঙে দিচ্ছি। এই তো শুরু হয়ে গেল। একটা সময়ে বলছে যে আমার জাত তলে কথা বলছে, তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তা বেরোতে না পারে এ করে রাখবো। মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে, মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে। এই গত পরশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে। এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী ধমকাচ্ছে, মন্ত্রী অন্য কেউ না, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ, যে জনবিচ্ছিন্ন হয়ে এই রাজ্যের গণতন্ত্রকে খতম করে একটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে, এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে। কারণ এদের দুর্নীতি, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফ একটার পর একটা তুলে ধরা হচ্ছে। কেন তোমরা এই আপনি একটু যদি বিস্তারিত বিষয়টা। আসলে আজকে বিধানসভায় যা হলো, এটা যে একটা অভূতপূর্ব, নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন, 2025-26 ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে। প্রথা অনুযায়ী আমি বিরোধী দল নেতা, বাজেট নিয়ে আলোচনা বিরোধী দল নেতাকে শুরু করতে হয়। এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য, শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নয়, একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল দীর্ঘ 35 বছর, কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, 11 জন বা একটু বেশি, বিরোধী দলের নেতা তিনি কম করে 1 ঘন্টা কথা বলেন। কারণ বাজেট তো বলা হয় হাউসিস অফ দি অপোজিশন। সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে, কে তুলবে? ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না, আর ভুল আড়াল করতে চেষ্টা করবে। এতে রাজ্যেরই ক্ষতি, গণতন্ত্রেরই দুর্বলতা সূচিত হয়। কাজেই এই জন্যই সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়, এটা প্রশ্নাতীত। কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলনেতা, যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন, বিরোধী নেতা ছিলেন, যিনি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন, তিনি বলছেন যে 35 মিনিটের বেশি কথা বলতে পারেন। তিনি ঠিক করে দিচ্ছেন। আরে তিনি কে? স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন, এটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, আমি কথা শুরু করলাম। আমি কথা বলার পর
25-30 মিনিট যেতে না যেতেই, যেটা হয় না সাধারণত, যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন, এটা জেনারেল ডিসকাশন, সাধারণ আলোচনা, আমার বক্তব্যের প্রতিবাদ হবে, ব্যাখ্যা হবে, কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া, তারপরও আমাকে থামানো যায়নি। যে যুক্তি সানিয়ে যখন কথা বলছি, কথা টিকাতে পারছে না, তারপরে আরো অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আর তাকে অনুসরণ করছেন গোটা ট্রেজারি ব্যাচ। কেন? আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি। সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি। আমি বলেছি যে আমি যে এই বাজেটের ভুল ত্রুটি কোন জায়গাগুলোতে, কেন এই বাজেট এই ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক, কৃষক, খাতমজুর, দিনমজুর, কর্মসংস্থান প্রার্থী, চাকরির প্রার্থী যুবকদের, তাদের জন্য এটা কোনো ধরনের যে আশার আলো দেখাতে পারছে না। সেই জায়গাতে জনগণের যে আকুতি, ত্রিপুরা রাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য, এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি, এটা অন্য দল যদি সরকারে থাকে, আমরা যদি থাকি, আমরা একটা বছরে সব করে ফেলব, সম্ভব না। কিন্তু তার মধ্যেই যে বেস্ট পসিবল, ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায়, সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি, যে সরকার যেন একটু সহনশীল হয়, সংবেদনশীল হয়, এগুলো নিয়ে একটু ভাবেন। এবং বাজেট তো পেশ হবেই, তারা সংখ্যাগরিষ্ঠ, পাশ হবেই, তারা এতে কোনো সংশোধন আনা যায় কিনা, এখন হোক বা পরে হোক, তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে ছলাকলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল বোঝার চেষ্টা করছেন, আমি এগুলো ভেঙে দিচ্ছি। এই তো শুরু হয়ে গেল। একটা সময়ে বলছে যে আমার জাত তোলে কথা বলছে, তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তো বেরোতে না পারে এ করে রাখবো। মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে, মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে। এই গত পরশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে। এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী ধমকাচ্ছে, মন্ত্রী অন্য কেউ না, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ, যে জনবিচ্ছিন্ন হয়ে এই রাজ্যের গণতন্ত্রকে খতম করে একটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে, এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে। কারণ এদের দুর্নীতি, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফ একটার পর একটা তুলে ধরা হচ্ছে। কেন তোমরা এই